নিষেধাজ্ঞাও মানতে চাইছে না চীন। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন যে আমেরিকা কোনোভাবে চাপ সৃষ্টি করে বা যুদ্ধ করে আর ইরানকে বসে আনতে পারবে, চীনকে বসে আনতে পারবে? ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করতে চেয়েছিলেন যা দেখিয়ে চীনের কাছ থেকে অনেক বড় কিছু আদায় করতে চেয়েছিলেন, কিন্তু ইরানের প্রচণ্ড প্রতিরোধ, ট্রাম্পের গেম প্ল্যান সমস্ত সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এখন তিনি কি করবেন? চীনকে বসে আনার জন্য কি তাহলে নতুন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চান? কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করলেই তো চলবে না, চীনকে তো সেটা মানতে হবে। চীন তো মানতে চাইছে না। তাহলে নিশ্চয়ই সামনে বড় চমক আছে। বড় চমক আছে ইরানের পক্ষ থেকে। নতুন করে যদি যুদ্ধ শুরু করে তাহলে ভয়ঙ্কর চমকের মুখে পড়তে হবে আমেরিকাকে। কি সেই চমক? চীনের কাছ থেকে কি চমক আসছে আর ইরানের কাছ থেকে কি চমক আসবে? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এগুলোর ব্রেকডাউন সহ আমি বিস্তারিত আলোচনা করব। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। যুদ্ধ শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি। ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা ছিল 31শে মার্চ। 31শে মার্চ তিনি চীন সফরে যাবেন এবং শেষ করবেন 2 এপ্রিল। অর্থাৎ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে এই যুদ্ধে বিজয় দেখিয়ে, বিজয় নিয়ে, বিজয়ের কেতন উড়াতে উড়াতে তিনি চীন সফরে যাবেন। চীন সফরে গিয়ে তিনি চীনকে এই যে বিজয় অর্জন করেছেন ইরানের বিরুদ্ধে, এই বিজয়টা দেখিয়ে চীনকে বসে আনতে চেয়েছিলেন এবং চীনের কাছ থেকে অনেক কিছু আদায় করতে চেয়েছিলেন। কিন্তু বিধিবাম ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সেই পরিকল্পনা, সেই গেম প্ল্যান সমস্ত সব কিছু ভণ্ডুল হয়ে গিয়েছে। কিভাবে ভণ্ডুল হলো? একদম সরাসরি বললে ইরানের প্রচণ্ড প্রতিরোধের মুখে ট্রাম্পের সমস্ত গেম প্ল্যান সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে। কীরকম? ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে এনে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। যারা মোটামুটি আমেরিকার বিরোধী মনোভাব পোষণ করতেন, তারাও বলা শুরু করলেন এটাই হলো আমেরিকা, যে কোনো সময় বিশ্বের যে কোনো দেশে যে কোনো কিছু করে বসতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। অর্থাৎ আমেরিকা যা চাইবে সেটাই হবে। মাদুরোকে অপহরণ করার পর, তার স্ত্রী সহ অপহরণ করে আনার পর বিচার প্রক্রিয়ার নামে নাটক শুরু করে দিয়ে তেলের উপরে ডোনাল্ড ট্রাম্পের মালিকানা প্রতিষ্ঠা করে এবার তিনি নজর দিলেন ইরানের দিকে এবং সমস্ত কূটনৈতিক প্রক্রিয়ার মাথা খেয়ে ধ্বংস করে, এই প্রক্রিয়াটা ধ্বংস করে তিনি ইরানের সাথে আলোচনার ভেতরেই ইরানের উপর হামলা শুরু করে দিলেন। এবং এই হামলা কে করলো? এই হামলা করলো আমেরিকা এবং ইসরায়েল একসাথে। তারা ধরেই নিয়েছিল যে মাদুরোর চেয়ে একটু শক্ত হবে, একটু হালকা শক্ত হবে ইরান, একটু ছোটোখাটো প্রতিরোধের মুখে পড়বে। হয়তো রাতের আধারে যেভাবে মাদুরোকে ধরে নিয়ে গেছে, সেইভাবে হয়তো ইরানের সর্বোচ্চ নেতাকে ধরে নিয়ে যেতে পারবে না। অতএব হত্যা করে 2-3 দিনের ভেতরে সরকার পরিবর্তন করে সমস্ত সব কিছু করে বিজয়ের কেতন উড়িয়ে দিয়ে, অর্থাৎ কেল্লা ফতে করে তিনি সারা বিশ্বকে তাক লাগিয়ে এই বিজয়ের একটা ভাব নিয়ে তিনি চীন সফরে যেতে চেয়েছিলেন। চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠকে তার টেবিলে থাপ্পড় দিয়ে, তার টেবিল চাপড়ে ডোনাল্ড ট্রাম্প বলতেন, আমার এইটা বক্তব্য, তুমি এখন এটা করো। চীন হয়তো সুর করে তাই করতো, ভয় পেয়ে যেত। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটা এমন ছিল। কিন্তু বিধিবাম ইরান যেহেতু একটু শক্তিশালী, সেই জন্য ইসরায়েলকে নিয়ে শুরু করেছিল এবং ইসরায়েলের তো একটা পরিকল্পনা ছিলই। তো 2 ব্যক্তির, ট্রাম্পের এবং নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের উপর যথারীতি হামলা শুরু করে দিল এবং প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকে একেবারে হত্যা করলো। হত্যা করে তারা ভাবটা এরকম যে কোনো মুহূর্তেই বিজয় হয়ে যাচ্ছে, ইরানের যে কোনো মুহূর্তে পতন, মাটির সাথে মিশিয়ে দেবে ইরানকে এবং তাদের সমস্ত প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলবে। যুদ্ধ শুরু হলো। এটা তো ইরানি জাতি, তারা তো
এইরকম 2-4 জন বা 2-5-10 জন 20 জন ইভেন 100 জন নেতাও যদি মারা যায়, তাহলেও তো তারা থেমে থাকার নয়। এটা ইরানি জাতি, ইরানের বিপ্লবী জাতি। 5000 বছর যাদের সভ্যতা, অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁকে বাঁকে ইরানের অবদান, ইরানের অবস্থান, সেই জাতিকে একেবারে 3 দিনের ভেতরে নাস্তানাবুদ করে দেবে, এটা ভাবা যায়? আসলেই ভাবা যায় না। এবং ভাবা যায় না বলেই ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়ালো এবং আমেরিকা আর ইসরায়েলের উপরে প্রচণ্ড আঘাত হানলো। কোথায়? সরাসরি ইসরায়েল নামক যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছে সেই রাষ্ট্রের উপরে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি ছিল তার প্রায় সব ঘাঁটিতে। এখানে খুব পরিষ্কার করে ইরান বলল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটিতে আমরা হামলা চালাবো, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি আমরা সম্মান দেখাবো। ইরান যে কথা সেই কাজ করলো। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এমনভাবে প্রতিরোধ গড়ে তুলল যে যুদ্ধের শুরুর দিকেই মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে একেবারে চোখের সর্ষের ফুল দেখলো। ইরাক থেকে শুরু করে একেবারে সংযুক্ত আরব আমিরাত ও পাশে জর্দান পর্যন্ত, এর ভেতরে যত আরব রাষ্ট্র ছিল মোটামুটিভাবে 8টা দেশের, সাইপ্রাসের ঘাঁটিতেও হামলা চালিয়েছে। 8টা দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে মোটামুটিভাবে গতকালকের সিএনএর রিপোর্ট অনুযায়ী 16টা ঘাঁটি একেবারে চুরমার। এগুলোর বেশিরভাগই অকেজ হয়ে গেছে, ব্যবহারের উপযুক্ত নেই। এবং এমনভাবে হামলা চালালো, মার্কিন সেনা নিহত হলো, আহত হলো এবং পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো। মসজিদের ভিতরে পর্যন্ত আশ্রয় নিয়েছে মার্কিন সেনারা, কিন্তু ইরান তো সে মসজিদের ভিতরে হামলা চালাতে পারে না। হোটেলে হোটেলে হামলা চালিয়েছে। হোটেলগুলো যেহেতু বেসামরিক লোকজন থাকে, সেই কারণে সরাসরি বেসামরিক লোকজনের মৃত্যু এড়ানোর জন্য ইরান সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যে সমস্ত রুমে রুমে মার্কিন সেনারা অবস্থান করছিল সেই সমস্ত তথ্য কালেক্ট করে সেই সমস্ত রুমে রুমে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারত। ওপাশে জেরাল্ড আরফোর্ড ভূমধ্যসাগরে থেকে তর্জন গর্জন মারে, এপাশে আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরে ওমান সাগরের কাছাকাছি সে তর্জন গর্জন করে। কি স্ট্রাইক গ্রুপ, কত কত সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্রুজার, কত কত বিমান, F-15, F-16, F-18 হর্নেট, F-22 র্যাপটর, F-35, যত সব আধুনিক বিমান, আরও কত কত, বাবারে বাবা। একেবারে আকাশ থেকে ইরানের ট্যাঙ্কগুলো ধ্বংস করে দেওয়ার জন্য আনা হলো A-10C, আরও কত কি। একযোগে হামলা চালালো, মানে একটা ত্রাস সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করলো। বেসামরিক সামরিক অবকাঠামো, সরকারি স্থাপনা একেবারে গুঁড়িয়ে দিতে লাগলো। কিন্তু ইরানের জনগণ ভয় পেল না, তারা রাস্তায় নেমে আসলো। তারা ইরান সরকারের প্রতি সমর্থন জানিয়ে একাট্টা হয়ে গেল। প্রতিদিন রাতে, প্রতিদিন দিনের সমাবেশ, মিছিল, সরকারের প্রতি সমর্থন জানিয়ে 3 কোটির বেশি মানুষ নাম লেখালো যুদ্ধের জন্য। এবং সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ইরান সরকারের সমস্ত কর্তা ব্যক্তিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালো কোটি কোটি জনতা। তাতে দাঁড়ালো মার্কিন বাহিনী এবং ইসরায়েলি বাহিনীর পরিকল্পনা সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেল। তারা প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ল, তাদের অনেক সেনাকে হারালো। তারা যে সমস্ত লক্ষ্য ঠিক করেছিল তার একটা লক্ষ্যও অর্জন হলো না। ইস্পাহানে হামলা চালাতে গিয়ে তো এক মহা কেলেঙ্কারির ভেতরে পড়ে গেল। এইরকম ভয়াবহ প্রতিরোধের মুখে যখন ডোনাল্ড ট্রাম্প পড়ল, তখন ডোনাল্ড ট্রাম্প অল্প কয়েকদিনের পরেই গিয়ে শুরু করলো যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি, আমি যুদ্ধবিরতি চাই, আমি শান্তি চাই, আমি চুক্তি চাই। আমার সমস্ত লক্ষ্য অর্জন হয়ে গেছে। ইরানের বিমান বাহিনী ধ্বংস, ইরানের নৌবাহিনী ধ্বংস, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সমস্ত সব কিছু ধ্বংস। কিন্তু ইরানের জনগণ, সামরিক বাহিনী কিছুই মানল না। এবং সারা বিশ্ববাসী বুঝতে পারলো যে যতই ডোনাল্ড ট্রাম্প ধ্বংসের কথা বলে, ইরানের সামরিক শক্তি শেষের কথা বলে, একেবারে শেষ করে দিয়েছি বলে দাবি করে, ততই ইরান পাল্টা হামলা চালায়। যখন ট্রাম্প এই ঘোষণা দেয় তার চেয়ে বেশি জোরে হামলা চালায়, আরও বেশি। 100তম হামলা চালালো ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের। ফলে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত দাবি মিথ্যা বলে প্রতিপন্ন হলো সারা বিশ্বের মানুষের কাছে। নিজের দেশের মানুষের কাছে তো বটেই,
নিজের দেশের সামরিক বাহিনীর অফিসাররা বিদ্রোহ করে বসলো, তারা এই সমস্ত অযৌক্তিক এবং অন্যায় যুদ্ধ চালাতে চাইল না। বহু সংখ্যক সেনা কর্মকর্তাকে, শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলো। যখন কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তখন পাকিস্তানের মাধ্যমে ইরানের স্বার্থ দেখে যে পাকিস্তান, ইরানের স্বার্থ দেখে পাকিস্তান আমেরিকায়, সেই পাকিস্তানের পেছনে লাগলো এবং তাদের মাধ্যমে অনেক চেষ্টা তদবির দেন দরবার চালিয়ে ইরানের সাথে যুদ্ধবিরতির আপাতত একটা ব্যবস্থা করলো। আমেরিকা চেয়েছিল যুদ্ধের ময়দানে যা করতে পারেনি, আলোচনা টেবিলে বসে সেই সমস্তগুলো অর্জন করবে। সেখানে দাবি জানালো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না, চীনের কাছে তেল বেচা যাবে না, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, কত কত দাবি। সমস্ত সব কিছু নাকচ করে দিয়ে ইরান তাদের পাল্টা 10 দফা দাবি দিল এবং বলল শান্তির এবং যুদ্ধ অবসানের শর্ত এবং ভিত্তি হচ্ছে এই 10 দফা, এই 10টা শর্ত, এইগুলো মানলে শান্তি চুক্তি হবে, যুদ্ধের অবসান হবে, না মানলে যুদ্ধ। ইরানের এই শক্ত অবস্থানে আমেরিকার মাথা আরও ঘুরে গেল। ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য ছিল, পাকিস্তান হচ্ছে চীনের খুব গুরুত্বপূর্ণ বন্ধু এবং আঞ্চলিক মিত্র, কৌশলগত মিত্র, আবার ইরানের স্বার্থও দেখে। পাকিস্তানকে আস্থায় নিয়ে, পাকিস্তানকে মধ্যস্থতার জায়গায় খাড়া করে ডোনাল্ড ট্রাম্প চীনকে একটু ম্যানেজ করতে চেয়েছিল, কিন্তু আসলে ট্রাম্পের কোনো প্ল্যানই বাস্তবায়ন হলো না। চীন সমর্থন দিল, রাশিয়া সমর্থন দিল, ইরান শক্ত অবস্থানেই থাকলো, হরমুজ খুলল না, কোনো কিছুই হলো না। ফলে না যুদ্ধে কিছু করতে পারলো, না আলোচনার টেবিলে, বরং সারা বিশ্ব থেকে সমালোচনা উঠল ডোনাল্ড ট্রাম্পকে অপমানিত করছে ইরান এবং ইরানের IRGC। এখন যে কথা বলে তাকেই দেশদ্রোহী বলে, তাকেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জার্মানি এই কথা বলেছে, জার্মান থেকে সেনা প্রত্যাহার করবে, স্পেন ইটালি থেকে সেনা প্রত্যাহার করবে, আরও অনেক কিছু। তার কোনো প্ল্যান বাস্তবায়ন হয়নি। যে বিজয় নিয়ে 3 দিনের ভেতরে যুদ্ধ ক্লোজ করে দিয়ে বিশাল বিজয় নিয়ে চীনের সফরে যেতে চেয়েছিলেন, সেই বিজয় তো হলোই না, বরং আমেরিকা নাকানি চুবানি খেল। এই নাকানি চুবানি খাওয়ার পর, অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও ইরান কোনো কিছুতে রাজি হয়নি, ইরানকে কোনো কিছুতে কাবু করা যায়নি। নতুন করে যুদ্ধের ভয় দেখাচ্ছে, তাতেও ইরান ভয় পায়নি। এখন এর ভিতরে চীনকে একটু কাবু করার জন্য চীনের সফর কিন্তু আগামী 14 এবং 15ই মে ডোনাল্ড ট্রাম্প যাবে। আগে 3 দিনের সফর ছিল, এবার 2 দিনের সফর। সেই সফর পিছিয়ে দিয়ে 14 এবং 15ই মে করেছে। আজকে তো মের 2 তারিখ। তো ডোনাল্ড ট্রাম্প চীনে সফরে যাবেন, তার আগে চীনের উপরে অনেক বেশি খবরদারি করার জন্য তিনি ঘোষণা দিলেন যে চীন যদি ইরানের কাছ থেকে তেল কেনে, তাহলে তার পণ্যের উপরে 100% ট্যারিফ দেওয়া হবে, শুল্ক আরোপ করা হবে। এবং এরই মধ্যে চীনের কয়েকটি কোম্পানি, প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীন সেই নিষেধাজ্ঞাকে একেবারে নাকচ করে দিয়েছে, বলছে যে এই নিষেধাজ্ঞা কোনো মতেই মানব না, এই নিষেধাজ্ঞার সাথে চীন সহযোগিতা করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানকে বধ করে চীনে গিয়ে সুবিধা আদায় করতে চেয়েছিল, সেই সুবিধা আদায় করতে না পেরে এখন চীনের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। চীন সেই নিষেধাজ্ঞা নাকচ করেছে এবং বলছে যে নো, আমেরিকার এই নিষেধাজ্ঞা তো মানবই না, বরং ইরানের সাথে তার, অর্থাৎ ইরানের সাথে চীনের ব্যবসা চলবে, এই ঘোষণা চীন দিয়েছে। শুধু তাই না, আরও পরিষ্কার করে বলেছে আমেরিকা যত যাই কিছু করুক না কেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মিত্রদের স্বার্থ রক্ষা করবে। তার মানে ইরানের স্বার্থ রক্ষা করবে। আমি সবসময় বলি, ইরানের স্বার্থ রক্ষা করার ভেতরেই চীনের কল্যাণ এবং রাশিয়ার কল্যাণ। ইরান নেই মানে রাশিয়া এবং চীনের কোনো অবস্থান থাকবে না মধ্যপ্রাচ্যে। এবং চীনের জ্বালানি সার্বভৌমত্ব, যেটা চীনের যে জ্বালানি স্বাধীনতা, যে জ্বালানি সরবরাহ নিশ্চিত, এটা কোনোভাবেই থাকবে না। যার কারণে চীনকে যেভাবেই হোক না কেন ইরানকে টিকে রাখতেই হবে, অতএব তাকে সাপোর্ট দিতেই হবে। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে চীনকে বর্ষে আনতে চেয়েছিল চাপাচাপি করে নিষেধাজ্ঞা দিয়ে, চীন সেটাও মানছে না। ফলে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত প্ল্যান করে অনেক বড় অর্জনের চেষ্টা করতে চাইছিলেন চীনের কাছ থেকে, এবং চীন সফরে গিয়ে চীনের কাছ থেকে বড় কিছু চুক্তি তার নিজের সুবিধা মতো করতে চেয়েছিলেন, এগুলো আর মনে হয় হচ্ছে না।
সমস্ত সব কিছুর পেছনে মূলত দায়ী হচ্ছে ইরান। কেন দায়ী? দায়ী এই কারণে বলছি, যদি ইরানকে হারাতে পারতো, ইরান হারতো, ইরান মাথা নত করতো, তাহলে আজকে ট্রাম্পের এই দুর্দশা হতো না, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতো না। তার দেশের রাজনীতি শেষ, তার কূটনীতি শেষ, তার বিশ্ব অঙ্গনে প্রভাব প্রতিপত্তি শেষ, মধ্যপ্রাচ্যে তার অবস্থান শেষ, চীনের কাছ থেকে যে দান মারতে চেয়েছিল সেই দানও শেষ। আরও কি কি চমক দেখবেন আপনারা? আমেরিকা আরও কি কি চমক দেখবে? আমেরিকা আরও যা যা চমক দেখবে যদি যুদ্ধ শুরু করে, তাহলে ইরানের কাছ থেকে যে সমস্ত চমক দেখবে তা হচ্ছে এই: ইরান এখনও বিমান শক্তি সেই রকমভাবে ব্যবহার করেনি, হয়তো বিমান শক্তির চমক দেখবে। ইরান এমন কিছু টর্পেডো চীনের কাছ থেকে পেয়েছে এবং ইরানের নিজস্ব টর্পেডো যা আছে, যেটা হাইপারসনিক গতির মতো অবস্থা, এই সমস্ত টর্পেডো ঠেকানোর কোনো ব্যবস্থা আমেরিকার হাতে নেই। এইগুলো ব্যবহার করবে, তখন আমেরিকার জাহাজগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হরমুজ প্রণালী এলাকায়, আরব সাগরে, ওমান সাগরে এবং ভারত মহাসাগরে। লোহিত সাগর এবং বাবাল বান্দেব প্রণালী এলাকায় যদি আমেরিকা কোনো কিছু করতে চায়, তাহলে সেখানে আর এক বিপর্যয়ের মুখে পড়বে। সেই বিপর্যয়ের পেছনে যারা থাকবে তারা হচ্ছে ইয়েমেনের হুতিরা এবং সোমালিয়ার লোকজন। ফলে আমেরিকা বাবাল বান্দেব প্রণালী, লোহিত সাগর, ভারত মহাসাগর, ওমান উপসাগর, আরব সাগর, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, কোথাও ইরানের সাথে নৌযুদ্ধে খুব একটা সুবিধাজনক অবস্থায় যেতে পারবে না, সুবিধা করতে পারবে না। হরমুজ প্রণালীতে যে সমস্ত মাইন এবং টর্পেডো সেট করা রয়েছে, এগুলো ভেদ করে এগিয়ে যাওয়ার কোনো স্কোপ আমেরিকার সামনে নেই। তাহলে নতুন করে কি করবে? আমেরিকা যাই করুক না কেন, ইরান তার পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে এবং ইরানের কাছে এমন কিছু অস্ত্র আছে যা আমেরিকা হয়তো কল্পনাও করতে পারছে না, ইসরায়েল কল্পনাও করতে পারছে না। এমন অস্ত্র আছে যে এক ক্ষেপণাস্ত্র মারলে পুরো একটা শহর, তার টোটাল ইলেকট্রনিক ডিভাইস সব শেষ হয়ে যাবে, একদম কানা অন্ধ হয়ে যাবে। ইরানের কাছে আছে। ইরানের কাছে আরও অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম রয়েছে যেগুলো ব্যবহার করেনি। এই জায়গায় আমেরিকা যদি কোনো মতেই পরমাণু হামলা চালাতে যায় ইরানের উপরে, তখনই রাশিয়া এবং চীন সোজা হয়ে দাঁড়াবে এবং বাধা দেবে। কোনো মতেই ইরানের উপরে আমেরিকাকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেবে না। এটা চীন এবং রাশিয়ার ডিটারমিনেশন। ফলে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে সমস্ত দাবা খেলতে চেয়েছিল তার সব পরিকল্পনা শেষ, আর কোনো কিছু অর্জিত হবার সম্ভাবনা নেই। শুধু তাই না, ইরানি জাতির কথা হচ্ছে, ইরান নামক যদি কোনো ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে টিকে থাকে, ইরানি জাতি নামক কোনো জাতি যদি টিকে থাকে, তাহলে হরমুজ প্রণালী তাদেরই নিয়ন্ত্রণে থাকবে। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কখনো আমেরিকা কিংবা তার কোনো মিত্রের হাতে যাবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের মতামত জানতে চাই, আসলে ডোনাল্ড ট্রাম্প যে বড় দান মারতে চেয়েছিলেন তার সমস্ত পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে ইরান, এবং সর্বশেষ চীনকে নিষেধাজ্ঞার নামে যেভাবে চেপে ধরতে চেয়েছিলেন সে নিষেধাজ্ঞাও মানতে চাইছে না চীন। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন যে আমেরিকা কোনোভাবে চাপ সৃষ্টি করে বা যুদ্ধ করে আর ইরানকে বসে আনতে পারবে, চীনকে বসে আনতে পারবে? দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।